সকলকে রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল কোয়েশ্চেন নম্বর 1-12 বীরভূম জেলা স্কুল। এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আজকে কি না আলোচনা শুরু করব। তাহলে আমাদের কি না দেখতে হবে, প্রথমে যে কোয়েশ্চেনটি রয়েছে সেই কোয়েশ্চেনটি নিয়ে আমরা কি প্রথমত আলোচনা করব। তাহলে প্রথম কি কোয়েশ্চেন আছে, নিচের কোন ভাষাটি অলবিরুনি জানতেন না। তাহলে কোন ভাষাটি অলবিরুনি জানতেন না, তাহলে আগে আমরা কি অলবিরুনি কে ছিলেন না, অলবিরুনি ছিলেন একজন গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, দার্শনিক এবং পর্যটক। তিনি কি না ভারতে আসছেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন না, বর্তমানে যে উজবেকিস্তান, মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশ। তার যদি গ্রন্থটা আমরা দেখি, তার গ্রন্থটার নাম যদি যা পরীক্ষায় কোশ্চেন দেয়, তার গ্রন্থের নাম কি না, তার গ্রন্থের নাম হলো কিতাবুল হিন্দ। কি না, কিতাবুল হিন্দ। এবং তার উপাধি কি, ফাদার অফ মডার্ন জিওডেসি। তাহলে কি ফাদার অফ মডার্ন MODERN জিওডেসি। তাহলে এটা তাদের উপাধি। এবার এখানে যেটা আছে সেটা কি না, অলবিরুনি কোন ভাষাটি জানতেন না। এখানে অনেকগুলো ভাষার নাম দেওয়া আছে। তাহলে যে ভাষাটি জানতেন না সেটা কি না, সেটা হলো গিয়ে গ্রিক। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল না, গ্রিক। এরপরে আমাদের 2 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা আমাদেরকে কি না দেখতে হবে, সেটার কি অ্যান্সার হয়। এবং এখানে মার্কো পোলো কি, ভারতে মার্কো পোলোর ভ্রমণের সঠিক ক্রমটি হলো কি, এখানে দেওয়া আছে। কিন্তু মার্কো পোলো কোথা থেকে আসছেন, তিনি কে ছিলেন, তাহলে মার্কো পোলো কি না কোথা থেকে না এসছেন, ইতালি। ইতালি থেকে তিনি কি না আসছেন। তা হচ্ছে তিনি কি না কোথায় জন্মগ্রহণ করছে, ইতালির ভেনিস শহরে। কোথায় জন্মগ্রহণ করছে, ইতালির ভেনিস শহরে যদি আমরা দেখি। এবং তিনি যে ভারতে আসছেন, আসার পর তিনি প্রত্যেকটা বন্দরে যাচ্ছেন এবং যে পরপর তিনি একটার পর একটা কি না বন্দরে কি পরপর ধাপ অনুযায়ী তিনি কি সেই জায়গাগুলোতে যাচ্ছেন। তো আমরা এখানে দেখবো কোন জায়গাগুলোতে তিনি পরপর গিয়েছিলেন। তাহলে কি প্রথমে তিনি কি কোথায় যাচ্ছেন না, মাবারে। মাবার থেকে তিনি কোথায় যাবেন না, মাবার থেকে তিনি যাবে মুরফিলি, তারপর তিনি কায়ল, তারপর তিনি কুইলন, তারপর তিনি গুজরাট। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল না, হচ্ছে কোশ্চেন 2 না এ। তাহলে কি মাবার, মুরফিল, কায়াল আর কুইলিন আর গুজরাট। এরপরে আমরা কি না এটার অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমরা কোশ্চেন নাম্বার কি 3 যাব। কোশ্চেন নাম্বার 3 আমাকে দেখতে হবে যে কালানুক্রমিক অনুসারে বক্তব্যগুলি সাজাও। মানে এখানে ইবন বতুতা সম্পর্কে দেওয়া আছে। তাহলে ইবন বতুতা কে ছিলেন, মরক্কো দেশের তানজিয়া শহরের একজন অধিবাসী। তার গ্রন্থটার নাম কি, তার গ্রন্থটার নাম হচ্ছে কিতাব উল রিহলা। এটা আমাদেরকে কিতাব উল রিহলা। এরপর তিনি কি না কার সময় চলে এসেছিলেন ভারতে না, মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি ভারতে আসছেন। এবং তিনি যে আফ্রিকার মরক্কো দেশের তানজিয়া শহর থেকে তিনি কি না, তিনি তো সেখানে জন্মগ্রহণ করছে, তাহলে সেখান থেকে তিনি কি ভারতে আসছেন এবং ভারতে এসে তিনি কি করছেন, বিভিন্ন জায়গায় তিনি হচ্ছে ভ্রমণ করছেন এবং ঘুরছেন। প্রত্যেকটা জায়গা তিনি কি করছেন না দর্শন করছেন। এরপর আমরা কি জানতে হবে তিনি পর পর কোন জায়গাগুলোতে গিয়েছিলেন। বা প্রথমে তিনি কি করছেন, ইবন বতুতা না, ইবন বতুতা ভ্রমণের জন্য স্বগৃহ ত্যাগ করেন। প্রথমে তিনি ভ্রমণের জন্য কি করছেন, তার স্বগৃহ ত্যাগ করছেন। এটা গেল আমাদের কি 1 নম্বর মানে প্রথম। এরপর তিনি কি করছেন না, এরপর যেটা করছেন ইবন বতুতা মক্কায় হজ যাত্রা করেন। এটা কি, এটা গেল গিয়ে 2 নম্বর। এরপরে তিনি কি না 3 নম্বরে কি ইবন বতুতা স্থলপথে ভারতে আসেন। এরপরে যেটা হবে
4 নম্বর সেটা কি না ইবন বতুতা চীনে পৌঁছান। এরপরে এই ক্রোনোলজি ওয়াইজ যে বিষয়গুলো পরপর তিনি কি না যে জায়গাগুলো তিনি গিয়েছিলেন সেই জায়গাগুলো কি না পরপর আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটার পরে কোনটা তিনি করেছিলেন। এরপর আমাদেরকে যেহেতু আমাদের ইবন বতুতা ভ্রমণের জন্য কি স্বগৃহ ত্যাগ করেন, তাহলে 1, 2 ইবন বতুতা মক্কা হজ যাত্রা করেন, তাহলে কি 2, 3, তাহলে 2, 3 বলছে 2, 3, তারপরে কি তিনি কোনটা হবে, তারপরে ইবন বতুতা স্থলপথে ভারতে আসছেন এবং লাস্টে হচ্ছে ইবন বতুতা চীনে পৌঁছান। এরপর আমাদের এটা যদি আমরা দেখি তাহলে অ্যান্সার কি হবে না ডি, অপশন নাম্বার ডি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ কি না আব্দুর রাজ্জাক যখন বিজয়নগরে আসেন তখন লক্ষ্মণনাথ দণ্ডনায়ক কোন পদে ছিলেন। তাহলে লক্ষ্মণনাথ দণ্ডনায়ক কোন পদে ছিলেন, তাহলে সেই পদটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আব্দুর রাজ্জাক কি একদম পারস্য থেকে আসছেন, কোথায় আসছেন, ভারতে আসছেন, কি হিসেবে, একজন পর্যটক হিসেবে। এবং এখানে আসার পর বিজয়নগরে যখন তিনি মানে আসেন তখন লক্ষ্মণনাথ দণ্ডনায়ক কোন পদে ছিলেন সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আমাদের যেগুলো দেওয়া আছে প্রধানমন্ত্রী, কাজী, দেওয়ান, প্রধান সেনাপতি, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে দেওয়ান। তাহলে এটা আমাদের কি না অ্যান্সার। এরপরে আমরা যাব বার্নিয়ে। এবারে কোশ্চেন নাম্বার 5, তাহলে বার্নিয়ে কবে দিল্লিতে আসেন। তাহলে বার্নিয়ে এখানে দেওয়া আছে যে বার্নিয়ে কবে দিল্লিতে আসেন। তাহলে তিনি কোথা থেকে আসছে, ফরাসি একজন পর্যটক ফ্রান্সের, তাহলে তিনি কবে দিল্লিতে আসেন, তিনি দিল্লিতে আসেন হচ্ছে গিয়ে 1658 খ্রিস্টাব্দে। তাহলে এটা আমাদের কি না অ্যান্সার। তাহলে কবে আসে এক্স্যাক্টলি সেই ডেটটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে অনেকগুলো ডেট দেওয়া আছে, সেই ডেটগুলোতে বা সালগুলোতে কোন সালে বা ডেটে মানে কোন যে দিনটাতে তিনি আসছেন ভারতে বা দিল্লিতে সেই দিনটা আমাদেরকে জানতে হবে, সেই সালটা। তাহলে এখানে কি 1658 খ্রিস্টাব্দে সেই সালে তিনি কি না ভারতে আসেন। এরপরে আমাদের বিবৃতি চলে যাবো কোশ্চেন নাম্বার 6 এ। অলবিরুনি ভারতের রাজনৈতিক ঐক্য প্রত্যক্ষ করেছেন, এটা গেল একটা কি না মানে স্টেটমেন্ট বিবৃতি। তাহলে এর 2 নম্বর কি বিবৃতি আছে, অলবিরুনি ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র রাজ্য ছিল, মানে একাধিক অলবিরুনি ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র রাজ্য ছিল। তাহলে এটা দেখো মানে অলবিরুনি ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছেন, এটার সঙ্গে এটা কি এটার কি প্রথমের সঙ্গে দ্বিতীয়টা কি কারণ হচ্ছে দেখতে হবে আমাদেরকে ভালো করে। তাহলে অলবিরুনি ভারতের রাজনৈতিক ঐক্য প্রত্যক্ষ করেছেন এবং দ্বিতীয়ত যেটা অলবিরুনির ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। তাহলে কখনই আমরা দেখতে পাবো যে 2 হলো এর কারণ বলতে পারবো না, তাহলে হচ্ছে এ এবং 2 পরস্পর বিরোধী এটা বলতে পারবো আমরা, কেন সত্য কিন্তু মিথ্যা এটাও বলতে পারবো না, এবং ডি 1 এবং 2 উভয় মিথ্যা এটাও কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে আমরা কি অপশন আমাদের কি হয়ে যাবে না এ এবং 2 মানে 1 এবং 2 পরস্পর বিরোধী। তাহলে এটার আমরা অ্যান্সার পেয়ে গেলাম অপশন নম্বর বি। এরপর আমরা যাব কোশ্চেন নম্বর 7 এ। কোশ্চেন নম্বর 7 এ যে কোশ্চেনটা হচ্ছে স্টোরিয়া ডো মগর গ্রন্থটি রচনা করেন কে। তাহলে সেটা আমাদেরকে জানতে হবে। এই গ্রন্থটির আমরা যদি রচয়িতা দেখি তাহলে এখানে নিকোলো মানুচ্চি দেওয়া আছে, রালফ ফিচ দেওয়া আছে, তাভার্নিয়ে দেওয়া আছে, বার্নিয়ে দেওয়া আছে। কিন্তু এখানে রালফ ফিচ হবে না, তাভার্নিয়ে হবে না, বার্নিয়ে হবে না। তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে নিকোলো মানুচ্চি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম অ্যান্সার। এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার কি না কোশ্চেন নাম্বার 8 এ। কোশ্চেন নাম্বার 8 এ যে কোশ্চেনটা আছে সেটা অদ্বৈতবাদের প্রচারক হলেন কে। তাহলে অদ্বৈতবাদের প্রচারক কাকে কাকে বলবো আমরা, না রামানুজকে বলবো, জীবন কোনোদিনও বলবো না। তাহলে হচ্ছে ব্যাসদেবকে বলবো না, বলবো না। তাহলে শুক্রাচার্যকে বলবো না। অদ্বৈতবাদের প্রচারক আমরা জানি যাকে, তিনি হলেন হচ্ছে গিয়ে শঙ্করাচার্য। তাহলে শঙ্করাচার্যকে আমরা অদ্বৈতবাদের প্রচারক বলে জানি, তিনি হলো কি না অদ্বৈতবাদের প্রচারক। এরপরে আমরা কোশ্চেন নম্বর 9 এ যাব। যে কোশ্চেন নম্বর 9 এ যে কোশ্চেনটা আছে অচিন্ত ভেদাভেদ মতবাদ প্রচার করেন কে, কবির না মীরাবাই না শ্রী চৈতন্য না নামদেব। তাহলে এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্সার কোনটা হবে। তাহলে অ্যান্সার হবে গিয়ে শ্রী চৈতন্য। তাহলে অপশন নম্বর সি আমাদের গিয়ে কি সঠিক অ্যান্সার। এরপর আমরা কোশ্চেন নম্বর 10 এ। কোশ্চেন নম্বর 10 এ যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো গিয়ে কি না স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাতে বলা হয়েছে। গীত গোবিন্দম, গুরু গ্রন্থ সাহিব, রামচরিত মানস, ললিত মাধব। তাহলে এগুলো পর পর দেওয়া আছে, এগুলো কে কে করেছিল বা এই যে কাব্য বা গ্রন্থ যেগুলো রচয়িতা সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তাহলে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে, জয়দেব। তাহলে জয়দেব কি না গীত গোবিন্দম কাব্যের রচয়িতা। গুরু গ্রন্থ সাহিব কার না পঞ্চম গুরু অর্জুন।
রামচরিত কি কার? না রামচরিত হচ্ছে গিয়ে জানতে হবে কার? না তুলসী দাস এবং ললিত মাধব কার? রূপ গোস্বামী। তাহলে এইটা যেভাবে আছে স্তম্ভটা, সেটা আমাদেরকে অপশানগুলো মিলাতে হবে। এরপর গীত গোবিন্দ আমাদের যেহেতু জয়দেব, একের কি? না সি, দুইয়ের কি? না এ, তিনের কি? ডি, আর চারের বি। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে গেল। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যে সুফি সম্প্রদায়ের প্রাধান্য ছিল সেটি হলো কোন সুফি সম্প্রদায়? তাহলে আমাদের অনেক সুফি সম্প্রদায় রয়েছে, কাদেরি, চিস্তি, নাকশবন্দি, সুরাবর্দি। এরপরে এখানে বলেছে দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যে সুফি সম্প্রদায়ের প্রাধান্য ছিল সেটি হলো কোন সুফি সম্প্রদায়? এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা কাদেরিও হবে না, নাকশবন্দিও হবে না, সুরাবর্দিও হবে না। এখানে আমাদের অ্যান্সার হবে চিস্তি সম্প্রদায়। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার কোথায় যাব? না 12-এ। 12-এ যে কোয়েশ্চেনটা আছে, আকবর কোন সুফি সাধকের অনুরাগী ছিলেন? সেলিম চিস্তি, মইনুদ্দিন চিস্তি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, না বাবা ফরিদ? তাহলে এই যে যারা সেই সময়কালীন আকবরের সময়কালীন সুফি সাধক ছিলেন তাদের মধ্যে যিনি হচ্ছে কি আকবরের অনুরাগী ছিলেন তিনি হচ্ছে সেলিম চিস্তি। অ্যান্সার আমাদের কি হবে? সেলিম চিস্তি। তাহলে আমরা এখন যাব 13, কোশ্চেন নাম্বার 13-এ। তাহলে হনুজ দিল্লি দূরস্থ, এই যে উদ্ধৃতিটা, এই যে উক্তিটি, এই যে কথাটি যিনি বলেছিলেন তিনি কে? যে হনুজ দিল্লি দূরস্থ। তাহলে এটা আমাদের মইনুদ্দিন চিস্তি আছে, বাহাউদ্দিন জাকারিয়া, নিজামুদ্দিন আউলিয়া, শেখ আহমদ সিরহিন্দ। তাহলে এখানে আমাদের কি জানতে হবে যে কে বলেছিল? তাহলে সেটা হবে আমাদের নিজামুদ্দিন আউলিয়া। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 14-এ যাব। যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমাদের কোনোলজি ওয়াইজ পরপর কোন বংশ ছিল সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কালানুক্রম অনুসারে সাজাও, সঙ্গম, সালুক, তুলুব, আরাবিডু। তাহলে পরপর আমরা জানবো। তাহলে সঙ্গম বংশ, তাহলে 1 নম্বরে আমরা জানবো সঙ্গম বংশ। সঙ্গমের পরে কে আছে? না সঙ্গমের পরে সালুক হবে। তাহলে সালুক বংশ যেহেতু ক্ষমতায় আসছিল তাহলে সালুক বংশটা আমাদের কি না 2-এ যাবে। যেহেতু এটা কোনোলজিটা ভুল দেওয়া আছে এখানে, মানে পরপর দেওয়া নেই, তার জন্য আমাদেরকে পরপর সাজিয়ে নিতে হবে। তাহলে পরপর আমরা সাজিয়ে নেবো। তাহলে এটা হচ্ছে সঙ্গম বংশ। তার সঙ্গম বংশ আমরা সে সময়কালে জারি কারা কারা ছিল? সঙ্গম বংশের রাজা বা শাসক সে সময় কারা কারা ছিল? প্রথম আছে হরিহর, বুক্ক, দেবরায়, এরা ছিল। এরপরে আমরা সঙ্গমের পরে কি যাবে? শালুক বংশ। তাহলে বীর নরসিংহ এরা ছিল কি বলে শালুক বংশের শাসক। এরপর শালুক বংশ গেল এবং তুলুক বংশ। তুলুক বংশের বিরাট একজন শাসককে জানি, তিনি হচ্ছে কৃষ্ণদেব রায়। তাহলে এটা কত নম্বর? এটা 3 নম্বর। আর 4 নম্বর কোনটা? আরাবিডু, যে শাসক ছিল তিরুমল। তিরুমল, তাহলে এটা হচ্ছে কি 4 নম্বর। তাহলে এরকম যেটা কোনো জোয়া যাচ্ছে তাহলে কি হলো, মানে প্রথম কি আছে 1 1 4, মানে পরপর 1 4 1 4 2 আর 3। তাহলে আমাদের অপশন নাম্বার ডি উত্তর হয়ে গেল। তাহলে এটা পেয়ে গেলাম, সোজা, খুবই সোজা। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 15-এ। কোশ্চেন নাম্বার 15-এ যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর সঠিক বিকল্পটি হলো কোনটি? তাহলে স্থল মন্ডল নাড়ু গ্রাম, মন্ডলম নাড়ু স্থল গ্রাম, মন্ডলম স্থল গ্রাম নাড়ু, নাড়ু মন্ডলম স্থল গ্রাম। তাহলে এটাকে দেওয়া আছে যে কোনটার পরে কোনটা প্রশাসনিক বিভাগের যে সঠিক ক্রম। তাহলে আমরা দেখবো যে মন্ডলম নাড়ু স্থল গ্রাম, অপশন নাম্বার বি। তাহলে অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার বি। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 16-এ। কোশ্চেন নাম্বার 16-এ যে কোশ্চেনটা রয়েছে তোমরা দেখো, বিজয়নগর সাম্রাজ্যে মতি কিরাতল কাদের বলা হতো? মতি কিরাতল কোন মানে হচ্ছে সম্প্রদায়কে বলতো, বা হচ্ছে কোন হচ্ছে এটাকে বলতো, মানে যে বর্ণগুলো বর্ণ যে উল্লেখ করা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে এখানে আমরা দেখবো যে ব্রাহ্মণরাকেও বলা হয়নি, ক্ষত্রিয়কেও বলা হয়নি, শূদ্রকেও বলা হয়নি। মতি কিরাতল বলা হয় যে যাকে, সেটা হচ্ছে বৈশ্যদেরকে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেল বৈশ্য। এবার আমরা কোশ্চেন নাম্বার 17-এ যাবো। কোশ্চেন নাম্বার 17-এ যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো গিয়ে বাংলায় সত্যপীরের পূজা প্রবর্তন করেন কে? তাহলে বাংলায় সত্যপীরের পূজা যিনি প্রবর্তন করেছেন তিনি রাজা গণেশ, না শামসুদ্দিন ইলিয়াস শাহ, না হোসেন শাহ, না জালাউদ্দিন ফিরোজ শাহ। তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হবে? না এখানে আমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা আমাদের দেখে নেবো আমরা, হোসেন শাহ। তিনি বাংলায় সত্যপীরের পূজা প্রবর্তন করেন। এরপরে কোশ্চেন নাম্বার
18। হাম্পির বিরূপাক্ষ মন্দিরে কোটি গোপুরম ছিল? তাহলে কোটি গোপুরম ছিল 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে আমাদেরকে অ্যান্সার দেখে নিতে হবে। কোটি গোপুরম ছিল, তাহলে কোটি গোপুরম ছিল না ছিল 3টি। তাহলে অপশন আমাদের উত্তর হয়ে যাবে কি না অপশন নম্বর এ 3টি। এরপরে আমরা দেখবো যে 19 নম্বর কোশ্চেনে যে কোশ্চেনটি রয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। না বাহামনি রাজ্যটি ভেঙে কোটি রাজ্যের উদ্ভব হয়েছিল, সেই রাজ্যগুলো আমাদেরকে দেখতে হবে। যে বিজয়নগর বাহামনি রাজ্যের সঙ্গে আমরা দেখবো যে যখন বাহামনি রাজ্য ভেঙে যাচ্ছে তখন বাহামনি রাজ্য ভেঙে কয়েকটা রাজ্যের উদ্ভব হচ্ছে, সেই রাজ্যগুলি ক্রোনোলজি ওয়াইজ যেগুলো আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে না আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা কি প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে বিজাপুর, তারপরে আমরা গোলকোন্ডা, আহমেদনগর, বেরার আর বিদর। সঠিক আমাদের হয়ে গেল অপশন নম্বর বি, পরপর যেটা ক্রোনোলজি ওয়াইজ রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি বিজয়নগর রাজ্যকে ভেঙে যে কোটি রাজ্যের উদ্ভব হয় সেটি হলো কি বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর, বেরার, বিদর। তাহলে বিজয়নগর রাজ্য ওই হাসান গঙ্গু বলে একজন শাসক ছিল, তিনি আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে কি না এই বাহমন রাজ্য প্রতিষ্ঠা করে, এবং বাহমন রাজ্য পরবর্তীতে যখন ভেঙে যাচ্ছে তখন কিন্তু 4টি মানে যে 5টি রাজ্যের উত্থান ঘটছে, এগুলোর নাম আমরা জানলাম। এরপরে আমাদেরকে কোয়েশ্চেন নম্বর 20-তে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। তাহলে প্রথমত আমাদের মনসা মঙ্গল, মনসা মঙ্গল আমাদের জানি আমরা প্রথমত মনসা মঙ্গলের সঙ্গে কে জড়িত ছিল না আমাদের বিপ্রদাস পিপিলাই, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে বৈষ্ণব পদ যশোরাজ খাঁ, এরপরে চৈতন্য ভাগবত কে না বৃন্দাবন দাস, আর চৈতন্য মঙ্গল লোচন দাস। তাহলে অপশন নম্বর কোথায় আছে? প্রথমটা মনসা মঙ্গল কে না সি, একে সি, দুয়ের কি দুয়ের হচ্ছে বি, তিনের হচ্ছে কি ডি, আর চারের কি এ। তাহলে আমাদের অপশন নাম্বার কি ডি হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। তাহলে আমরা সপ্তবর্ষব্যাপী যুদ্ধরত দেশগুলি কোন কোন ছিল? তাহলে সপ্তরত যুদ্ধ যে হয়েছিল সপ্তবর্ষব্যাপী, তার যে দেশগুলো ছিল সেই দেশগুলোর নাম আমাদেরকে জানতে হবে। সেটা ছিল কে ইংল্যান্ড ও আমেরিকা, না ইংল্যান্ড ও জার্মানি, না ইংল্যান্ড ও ফ্রান্স, না রাশিয়া ও জাপান। তাহলে এখানে আমাদের সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্স সপ্তবর্ষব্যাপী যুদ্ধরত দুটি দেশ, ইংল্যান্ড ও ফ্রান্স। এরপরে আমাদেরকে জানতে হবে কোয়েশ্চেন নম্বর 22-এ যার তিনি দ্বীপ বলা হয় যে দেশটিকে, সেই দেশটি কোনটা? তাহলে এটা আমরা সকলেই জানি শ্রীলঙ্কা, এটার জানার কোনো মানে সহজ বিষয়। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 23-এ 23-তে যে কোয়েশ্চেনটা আছে লাইসেন্স ফায়ার শব্দটি কোন শব্দ ভান্ডার থেকে নেওয়া? তাহলে এটা আমরা দেখতে হবে এটা কোন শব্দ ভান্ডার থেকে নেওয়া। তাহলে এটা কোন শব্দ থেকে না আমাদেরকে ফরাসি। তাহলে আমরা জানি গেলাম, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। তাহলে পেয়ে গেলাম। এরপর আমাদেরকে জানতে হবে যে 23 হলো, এবার 24 আফ্রিকার কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা ছিলেন কে? কোন দেশ? ব্রিটেন, না ফ্রান্স, না জার্মানি, না বেলজিয়াম। তাহলে অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার কি না বেলজিয়াম। তাহলে হচ্ছে আফ্রিকায় কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা ছিলেন কে? কোন দেশ না বেলজিয়াম। এরপর আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 25-এ বা 25-এ নো ট্যাক্সেশন উইথাউট রিপ্রেজেন্টেশন কথাটি কে বলেন? তাহলে এখানে ভালো করে দেখো, নো ট্যাক্সেশন উইথাউট রিপ্রেজেন্টেশন, তাহলে কোথাটি বলেছিলাম কে? জেমস মিল, না জেমস ওয়াট, না জেমস ওটিস, না জেমস হারগিভস। এটা বলেছিল জেমস ওটিস। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 26-এ যাবো। 26-এ যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো গিয়ে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, উক্তিটি করেন কে? এটা সোজা খুব, এই উক্তিটি করেছিলেন কে? লেনিন। তাহলে আমরা আনসার হয়ে গেল, দেখতে হলো না আমাদের হবসন, অ্যাডাম স্মিথ, আছে লেনিন, লুইস ব্ল্যাঙ্কি। তাহলে এখানে আমাদের অ্যান্সার লেনিন। এরপরে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার কি 27-এ। 27-এ যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নেব। তাহলে শিল্পলঘু কথাটি জনপ্রিয় করেন কে? তাহলে প্রথম শিল্পলঘু কথাটি কে করেন চালু করেছিলেন, মানে প্রথম করেছিলেন বলেছিলেন লুই অগাস্ট ব্ল্যাঙ্কি। এরপরে এখানে যেটা জনপ্রিয় কে করে তোলে হচ্ছে আর্নল্ড টয়েনবি। শিল্পলঘু মানে শিল্পলঘু বিষয়টি কি বলতো, মানে আমরা দেখব মানে দৈহিক শ্রমের পরিবর্তে, কি বললাম, দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা শিল্পক্ষেত্রে যখন কি একটা আমূল পরিবর্তন দেখা দিচ্ছে তখন তাকে আমরা কি বলবো? শিল্প বিপ্লব বলবো। আর শিল্প বিপ্লব কথাটি যিনি প্রথম ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে লুই অগাস্ট ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে, এবং পরে যে জনপ্রিয় করে সেটা হচ্ছে আর্নল্ড টয়েনবি।
তাহলে এটার আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি কি কি? তাহলে এখানে নানকিনের সন্ধি, বগের সন্ধি, পিকিং সন্ধি হচ্ছে চুক্তি, পিকিং এর চুক্তি হচ্ছে আইগুনের চুক্তি। তাহলে এইগুলো আমাদের চুক্তিগুলো বা সন্ধিগুলোর কথা বলা আছে। তাহলে এখানে পর পর কিন্তু সবগুলোই ঠিক। তাহলে অ্যান্সার আমাদের সবগুলি সঠিক, অপশন নম্বর ডি। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 29-এ যাবো। তাহলে 29-এর কোয়েশ্চেনটা বিবৃতি প্রথম যেটা আছে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপীয় সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ। ঠিক আছে, এটা একদম ঠিক। এই সময় ইউরোপীয় দেশগুলির নগ্ন সাম্রাজ্যবাদ চরম আকার ধারণ করে। তাহলে নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটিকে বিশদভাবে ব্যাখ্যা করে? তাহলে এখানে আমাদের যেটা আছে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা, না এ আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, না এ সঠিক কিন্তু আর ভুল, না এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে আমরা দেখলাম যে দুটার কি সঠিক এবং এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে আমাদের অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। এবার আমরা যাব নতুন বিশ্বের উপনিবেশিক পরিমণ্ডলে দাস ও দাস মালিকদের মধ্যে যে জৈব শক্তি সক্রিয় হয়েছিল তার পরিণতি হয়েছিল জাতি বৈষম্যের ধারণাটি প্রদান করেন কে? তাহলে রুডিয়ার্ড কিপলিং, হিটলার, মিশেল ফুকো, জেমস মিল। মানে রুডিয়ার্ডও হবে নি, হিটলারও হবে নি, আর হচ্ছে জেমস মিলও হবে না। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? মিশেল ফুকো। তাহলে সঠিক অ্যান্সার হলো গিয়ে আমাদের মিশেল ফুকো। তাহলে একটা হচ্ছে ম্যাডনেস সিভিলাইজেশন, এর গ্রন্থের নাম। হিটলার কর্তৃক ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে গণহত্যা করাকে বলা হয় কি? কি বলা হয়? না এটা যেটা হচ্ছে হোমিসাইড, টেলিকাস্ট, সুসাইড, না হোলোকাস্ট, মানে হচ্ছে হোলোকাস্ট। তাহলে অপশন আমাদের কি হয়ে গেল? হোলোকাস্ট। তাহলে সঠিক অ্যান্সার হিটলার কর্তৃক ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে গণহত্যা করাকে কি বলা হয়? হোলোকাস্ট। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর আমাদের কোয়েশ্চেন নাম্বার 23-তে যে কোয়েশ্চেনটা আছে, আমেরিকায় দাস প্রথার অবসান ঘটান কে? তাহলে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, মানে জর্জ ওয়াশিংটন, না রুজভেল্ট, না উড্রো উইলসন। তাহলে এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, সঠিক অ্যান্সার। এরপরে আমরা যাব 33 যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা। তাহলে বাংলায় আমরা জানি কি বন্দোবস্ত হয়েছিল? না চিরস্থায়ী বন্দোবস্ত, সকলেই জানি। মাদ্রাজে কোন বন্দোবস্ত হয়েছিল? রায়তওয়ারি বন্দোবস্ত। আর বোম্বাই মহলওয়ারি বন্দোবস্ত। পাঞ্জাবে কি হয়েছিল? ভায়াচারি বন্দোবস্ত। ভায়াচারি আছে, অপশন ভায়াচারি অ্যান্সার। তাহলে বাংলা চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিল আমরা জানি, পড়েছি আমরা, লর্ড কর্নওয়ালিস। রায়তওয়ারি বন্দোবস্তের জন্য কাকে বলা হয়? না আমরা জানি তো হচ্ছে থমাস মারোকে। মহলওয়ারিরও আমরা কে ছিল? হোল্ড ম্যাকেজি। আর পাঞ্জাবে যেটা বন্দোবস্তটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে ভায়াচারি বন্দোবস্ত। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, সেটা সঠিক অ্যান্সার হচ্ছে ভায়াচারি বন্দোবস্ত। এগুলো আমরা কিন্তু পড়েছি, খুবই সোজা বিষয়গুলো। এরপর আমরা যাব কোশ্চেন নম্বর 34-এ। মহীশূর রাজ্যের সঙ্গে ইংরেজি যে সন্ধিগুলো হয়েছিল সেগুলো কোনটা, কোনগুলো? তাহলে মাদ্রাজের সন্ধি হয়েছিল আমরা সকলেই জানি, সুরাটের সন্ধি কিন্তু হয়নি, এটা কাটা। আমাদের বেঙ্গলার সন্ধি হয়েছিল আর শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। তাহলে এই অপশনগুলো কোথায় আছে? 1, 3, 4, 1, 3, 4 আর একটা হচ্ছে 1, 3, 4, 1, 3, 4 এবং 2 ভুল, মানে কোয়েশ্চেন নম্বর হচ্ছে অপশন নম্বর বি, 2 ভুল। তাহলে ভারতে প্রথম বিধিবদ্ধ আইন চালু করেন কে? 35-এ যে কোয়েশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? ভারতে প্রথম বিধিবদ্ধ আইন চালু করেন কে? না এটা আমরা জানি সকলে, লর্ড কর্নওয়ালিস। তাহলে এটার আমাদের অ্যান্সার কি? লর্ড কর্নওয়ালিস। এবং আমরা 36-এর যে কোয়েশ্চেনটা আছে, না 1793 খ্রিস্টাব্দে এ নামক এক ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের নৈতিক চরিত্র, ন্যায়নিষ্ঠা, কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বি নামক একটি আইনবিধি প্রবর্তন করেন। এতে কর্মচারীদের সততা, দায়িত্ব, কর্তব্য, কর্ম লিপিবদ্ধ করা হয়। এখানে এ এবং বি হলো কে, মানে কি বিষয়টা বলা হয়েছে, ভালো করে পড়তে হবে। তাহলে 1793 খ্রিস্টাব্দে এ নামক এক ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের নৈতিক চরিত্র, ন্যায়নিষ্ঠা এবং কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বি নামক একটি আইনবিধি প্রবর্তন করেন। এতে কর্মচারীদের সহায়তা, দায়িত্ব, কর্তব্য, কর্ম লিপিবদ্ধ করা হয়। একে এ এবং বি হলো কে? তাহলে এখানে এ এবং বি কে আমরা জানি 1793 খ্রিস্টাব্দে কি না কি হয়? চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে এই সময় আর কি না কোড হচ্ছে কর্নওয়ালিস কোড। তাহলে আমরা এখানে যেটা দেখবো যেটা সত্য হচ্ছে কি না এখানে যেটা বলা হয়েছে, এখানে যেটা সঠিক অ্যান্সার এ কি না 1793 খ্রিস্টাব্দে এ নামক ব্যক্তির কথা বলা হয়েছে, মানে এখানে ব্যক্তিটা কে হবে? লর্ড কর্নওয়ালিস। এবং এইখানে যে
তাদের যে কর্মচারীদের নৈতিক চরিত্র, ন্যায়নিষ্ঠা এবং কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বি নামক একটি আইন, তাহলে আইন বলা হয়েছে, তাহলে কি হবে কর্নওয়ালিস কোড। আইনটার কথা বলা হয়েছে যেহেতু, এটা কি হবে না কর্নওয়ালিস কোড এখানে বলাই আছে। এরপরে কি কোশ্চেন নাম্বার 37 যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমাদেরকে দেখে নিতে হবে। 3টি প্রেসিডেন্সিতে প্রথম পুলিশ কমিশনারেট ব্যবস্থা চালু কবে কবে হয়? তা 3টি প্রেসিডেন্সিতে প্রথম পুলিশ কমিশনারেট ব্যবস্থা চালু হয় কবে? তাহলে এখানে 1793, 1835, 1856, 1876। এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে গিয়ে 1856 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হলো গিয়ে কি না 1856। এরপর আমরা কোশ্চেন নাম্বার 38-এ যাব, যে কোশ্চেনটা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জনক কাকে বলা হয়? তাহলে এখানে রবার্ট ক্লাইভকে, লর্ড কর্নওয়ালিসকে, লর্ড ওয়েলেসলিকে না স্ট্রিঞ্জার লরেন্সকে? তাহলে এখানে আমাদের যেটা হবে রবার্ট ক্লাইভ হবে না, লর্ড ওয়েলেসলি হবে না, আর কর্নওয়ালিসও হবে না, এটা হবে স্ট্রিঞ্জার লরেন্স। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হয়ে গেল অপশন নম্বর ডি। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9-এ যাবো। কোশ্চেন নাম্বার 39-এ যাবো। কোশ্চেন নাম্বার 39-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমাদেরকে একটু কি জেনে নিতে হবে, যে কোশ্চেনটা কি রয়েছে এবং সেটা কি করতে হবে বলা হয়েছে, কি করতে বলার কথা না কালানুক্রমিক অনুসারে সাজাও। তাহলে এখানে প্রত্যেকটা বন্দোবস্ত দেওয়া আছে, প্রত্যেকটা বন্দোবস্তের আমরা দেখবো ক্রোনোলজি ওয়াইজ, মানে পর পর কোন বন্দোবস্তটা চালু হয়েছিল। তাহলে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের কথা জানি সকলেই, না এটা 1793 খ্রিস্টাব্দে কি না আমাদের এই বন্দোবস্তটা চালু হয়েছিল। 10 সালা বন্দোবস্ত আমরা জানি কত 1790। আমরা 5 সালা যাকে আমরা ইজারাদারি, এটা কত, এটা হচ্ছে 1772, আর 1 সালা 1700 কত না 1777 খ্রিস্টাব্দে। তাহলে এই যে ক্রোনোলজি 1793, 1790, 1772 আর 1777, তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্তর আমরা জানি কাশ্মীরকালে। তাহলে পর পর এই হচ্ছে ক্রোনোলজি ওয়াইজ আমাদেরকে সাজাতে হবে। তাহলে কি না যেটা হবে প্রথমে কোন বন্দোবস্তটা হবে 5 সালা বন্দোবস্ত। 3 কোথায় আছে 3, তারপর হচ্ছে 3-এর পরে কি হবে না হচ্ছে গিয়ে 4, 3, 4, তারপর 2, 2-এ কি আছে 2 আমাদের 10 সালা, আর একে আছে চিরস্থায়ী বন্দোবস্ত, মানে ছোট থেকে বড়। তাহলে 1772, 1777, 1790, 1793। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে অপশন নম্বর বি। তাহলে 3, 4, 2, 1 সঠিক অ্যান্সার। এবং আমাদের লাস্টের যে হচ্ছে 40-তে যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা দেখতে পাই 40-এ ভারতে অবশিষ্ট কারণ কি? তাহলে কোনটা হবে অ্যান্সার? এজেন্সি প্রথা, দাদন প্রথা, চুক্তি প্রথা, 1913 সালে সদন আইন, মানে ভারতে অবশিষ্টানের কারণ। তাহলে এগুলো কিন্তু আমাদের সবগুলোই হবে। দাদন মানে এজেন্সি কোথাও হবে, দাদন কোথাও হবে, চুক্তি কোথাও হবে, এবং 1813 সালে সনদ আইনও হবে। তাহলে এখানে যে অপশনটা হচ্ছে এলিমিনেট করতে হবে বা দেখতে হবে আমাদের সঠিক অপশন কোনটি রয়েছে। তাহলে অপশন নম্বর ডি সব কটিই ঠিক। তাহলে আজকে আমরা কি না কোয়েশ্চেন 12-এর যে রায়মার্টিনের মডেল কোয়েশ্চেন পর্ব আলোচনা করলাম, সেটা এখানেই সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সকলকেই ধন্যবাদ। থ্যাংক ইউ।